আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী শিক্ষক গণিত, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিমিতি অধ্যায় অর্থাৎ 16.4 অধ্যায়ের উপরে আমি আলাপ আলোচনা করব। পূর্বে এটিতে আরেকটি ক্লাস আলাপ আলোচনা করেছি, তোমরা সেটিও আশা করি দেখে থাকবে। তাহলে আজকে আমরা চলে যাব এই অধ্যায়ের দ্বিতীয় ভিডিও হিসেবে। তাহলে শুরুতেই চলে যাব এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো সেগুলো নিয়ে আর কি। তাহলে আমরা চলে যাই। কোশ্চেন নাম্বার আমাদের 15, 15 নম্বর কোশ্চেন। তাহলে সেক্ষেত্রে আমাদের কোশ্চেনটি হচ্ছে যে একটি বেলুনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার এবং আয়তন 150 সেন্টিমিটার কিউব অর্থাৎ ঘন সেন্টিমিটার হলে এর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এটি দেওয়া আছে যে একটি বেলুনের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন হলো 150 ঘন সেন্টিমিটার, উচ্চতা ও ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। এটি হলো প্রশ্নের আমাদের থিম। তাহলে আমরা শুরুতেই ধরে নিই যে এখানে ধরি বেলুনের উচ্চতা সমান 8 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ ইকুয়াল হচ্ছে 8 সেন্টিমিটার। অতএব বেলুনের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h বর্গ একক। এখানে বেলুনের আমাদের বক্রতলের ক্ষেত্রফল একটি রয়েছে এবং সমগ্র তলের ক্ষেত্রফল একটি রয়েছে। যেহেতু প্রশ্নতে উল্লেখ করা রয়েছে বক্রতলের ক্ষেত্রফল, সুতরাং আমরা বক্রতলের ক্ষেত্রফলটা লিখবো এখানে 2πr/h বর্গ একক। যেহেতু এখানে সূত্র লিখেছি সুতরাং বর্গ একক লিখেছি এখানে। আচ্ছা, এরপর বেলুনের আয়তন সমান πr²h এত ঘন একক। তাহলে আমাদের প্রশ্ন মতে আমরা কি পাচ্ছি আর কি, শর্ত অনুসারে আমরা পাচ্ছি যে এটি হচ্ছে আমাদের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এটা সমান হচ্ছে আমাদের এই যে 100 এত 100 বর্গ সেন্টিমিটার হবে এবং আয়তন এখানে πr² ইকুয়াল আমাদের 150 এত ঘন সেন্টিমিটার হবে। তাহলে ঠিক সেই শর্তটি আমরা এখানে প্রয়োগ করলাম আর কি, যে প্রশ্ন মতে 2πr/h ইকুয়াল 100 ইকুয়েশন নাম্বার 1 দিয়েছি এবং πr²h ইকুয়াল 150 ইকুয়েশন 2 দিয়েছি। এখান থেকে তোমরা যে বা যারা যেভাবে সমাধান করো আর কি, যে এটা দুইটা সমীকরণ হয়েছে, দুটি সমীকরণ থেকে আর এবং এইচ এর মান বের করতে হবে আমাদের। তাহলে এখানে সহজ করার জন্য 2 নং সমীকরণকে আসলে 1 নং সমীকরণ দ্বারা এখানে ভাগ করেছে, যে সমীকরণ 2 কে 1 নং দ্বারা ভাগ করে পাই। তাহলে 2 নং সমীকরণের বাম পক্ষে যা আছে এটাকে 1 নং সমীকরণের বাম পক্ষে যা আছে সেটা দ্বারা ভাগ করে দিয়েছি। πr² ভাগ 2πr/h। 2 নং সমীকরণের ডান পক্ষ ভাগ 1 নং সমীকরণের ডান পক্ষ, ভাগ করে দেওয়া হলো। এরপর এখান থেকে আমরা ভালো করে একটু খেয়াল করি, আর আর কেটে যায়, এইচ এখান থেকে কেটে যায়। এখানে r² কে r দ্বারা ভাগ করলে একটা r থাকে, নিচে আমরা 2 পাচ্ছি ইকুয়াল, উপরে 3, নিচে 2। তাহলে r ভাগ 2 ইকুয়াল 3 ভাগ 2। উভয় পক্ষ থেকে আমরা এই 2 এবং এই 2 এটা ক্যান্সেল করতে পারবো, আমরা বাদ দিতে পারবো, তুলে দিতে পারবো। তাহলে অতএব r ইকুয়াল আমরা 3 পাচ্ছি। তাহলে ওই বেলুনের ভূমির ব্যাসার্ধ r ইকুয়াল 3 সেন্টিমিটার। আচ্ছা, এখন r এর মান 1 নঙে বা 2 নঙে যেটিতেই আমরা বসাই না কেন, সাধারণত আমরা একটু খেয়াল করি বা লক্ষ্য রাখি এবং তোমরা এটি লক্ষ্য রাখতে হবে তোমাদেরও, যে সমীকরণে বসালে সহজে মানটা বের হয়। তাহলে আমরা r এর মান 1 নঙে বসিয়ে পাই। তাহলে এখানে 2π গুণন এখানে ইনটু 3h ইকুয়াল 100, h ইকুয়াল এখানে 2 গুণন 3, তাহলে 6 পাচ্ছি, তার সাথে পাই 6 বাই ভাগ হয়ে গেল। অতএব h ইকুয়াল 5.305। তাহলে এত সেন্টিমিটার পাবো আমরা ওই বেলুনটির উচ্চতা। তাহলে এখানে দশমিকের পরে অনেক সংখ্যা আরো একটু আসতে পারে আর কি, তোমরা প্রাথমিক অবস্থানে লিখলে লিখতে পারো, না লিখলে এত সেন্টিমিটার প্রায়, যেটি আমি উত্তরে লিখে দিয়েছি আর কি অ্যান্সারে। অতএব বেলুনের উচ্চতা 5.530 সেন্টিমিটার প্রায়। যেহেতু আসলে এগুলোতে অমূলদ সংখ্যা নিয়ে কাজ করা হয়, যেমন এখানে পাই রয়েছে, পাই একটি অমূলদ সংখ্যা, সুতরাং এগুলোর উত্তর যেখানে অ্যান্সার যেখানে আমরা পাবো সেই জায়গাতে আমাদের প্রায় লেখাটা আমাদের জন্য উত্তম, এটা শ্রেয়।
এবং বেলুনের হচ্ছে আমাদের ভূমির ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, তাহলে তার উচ্চতা পেলাম 5.305 এবং ভূমির ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য অ্যান্সার আর কি। তাহলে আমরা এর পরবর্তীতে চলে যাব এই অধ্যায়ের 16 নম্বর অঙ্ক। এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আর কি। এরপর অঙ্ক নাম্বার হচ্ছে 16 নম্বর অঙ্কতে আমরা যাব। 16 নম্বর অঙ্কের যে কথাটি যে দেওয়া আছে, একটি সমবৃত্তভূমিক সিলিন্ডারের ক্ষেত্রফল এখানে 4400 বর্গ সেন্টিমিটার এবং উচ্চতা আমাদের এখানে 30 সেন্টিমিটার। সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অর্থাৎ এই জায়গা থেকে আরেকটু বোঝার বিষয় রয়েছে। এখানে স্পষ্ট করে প্রথমে আমাদের এটি দেওয়া নাই যে এটি কিসের ক্ষেত্রফল, শুধুমাত্র দেওয়া আছে একটি সমবৃত্তভূমিক সিলিন্ডারের ক্ষেত্রফল এখানে 4040 সেন্টিমিটার স্কয়ার, অর্থাৎ 4400 বর্গ সেন্টিমিটার। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই অংশটিকে ধরতে হবে এটি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল এটা, কারণ এখানে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে সমগ্র তলেরই যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তাহলে আমাদের বক্রতলের ক্ষেত্রফলটি দেওয়া রয়েছে এবং উচ্চতা হচ্ছে আমাদের এখানে 30 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা শুরুতেই চলে যাই আর কি অঙ্কটি, যে এখানে ধরি সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ ইকুয়াল হচ্ছে 8 সেন্টিমিটার, দেওয়া আছে সিলিন্ডারের ক্ষেত্রফল 4400 বর্গ সেন্টিমিটার এবং সিলিন্ডারের উচ্চতা এইচ ইকুয়াল হচ্ছে 30 সেন্টিমিটার। অতএব সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ বর্গ একক। অর্থাৎ এটা আমরা জানি, এটি হচ্ছে আমরা জানি সূত্রটি যে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। যেহেতু এখানে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল আমাদের দেওয়া রয়েছে এই জায়গাতে, সেহেতু আমরা সিলিন্ডারের হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলটা বের করে নিলাম। তাহলে প্রশ্ন মতে এটি হচ্ছে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল চলক আকারে এবং এটি হচ্ছে আমাদের পার্টিকুলার সংখ্যার মাধ্যমে বক্রতলের ক্ষেত্রফল সিলিন্ডারের। তাহলে প্রশ্ন মতে দুটো পরস্পর সমান। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা, এইচ এর মানটা এখানে আগে বসাই দিলাম, তারপরে আর এর মান যেহেতু বের করবো বাম পক্ষে রাখলাম, আর এখানে হচ্ছে 30 গুণন 2 60, তার সাথে আরেকটি পাই, তাহলে 60 পাই ডান পক্ষে পার হয়ে গিয়ে আমাদের ভাগ হয়ে গেল। তাহলে ভাগ যদি আমরা করে দেই তাহলে এই 4400 কে 60 পাই দ্বারা যদি ভাগ করি, এখানে 23 দশমিক হচ্ছে 36 এত সেন্টিমিটার প্রায় পাচ্ছি আর কি। এখানে প্রায় দিলাম, এখানেও পাই রয়েছে, যদিও দশমিকের পরে আরো 2-3টি সংখ্যায় আসতে পারে বা আরো অধিকও আসতে পারে। আমরা পায়ের মান যদি মানে বেশি সংখ্যক ব্যবহার করে থাকি, তো যাই হোক আমরা পায়ের মান সাধারণত 3.1416 ব্যবহার করে থাকি। এটি তোমাদের মূল বইয়েতেও নির্দেশনা দেওয়া রয়েছে যে পায়ের মান এত ধরতে হবে আর কি। তাহলে সেক্ষেত্রে পায়ের মান 3.1416 যদি আমরা ধরি, তাহলে আর এর মান মোটামুটি ভাবে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত নেই, তাহলে আমরা এত সেন্টিমিটার প্রায় পেয়ে যাব। এখন সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ প্লাস হচ্ছে পাই আর স্কয়ার। এখানে একটু ভেঙে লিখেছি অ্যাকচুয়ালি আমি, যে 2 পাই আর এইচ এটি হচ্ছে একটি সিলিন্ডারের আমাদের হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল এটা, আর এটা হচ্ছে দুই প্রান্তের দুইটি বৃত্তের ক্ষেত্রফল যোগ হয়েছে। তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, আরেকটি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, যোগ করলে 2 পাই আর স্কয়ার। অর্থাৎ আমরা যদি এটাকে একটা সিলিন্ডার কল্পনা করি, তাহলে এই সিলিন্ডারের এই বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। এই প্রান্তে একটি বৃত্ত এবং এই প্রান্তে আরেকটি হচ্ছে বৃত্ত, দুইটা বৃত্তের ক্ষেত্রফল যোগ করলে পাচ্ছি 2 পাই আর স্কয়ার। তাহলে যোগ করে দিলে আমরা সম্পূর্ণ অংশে এর ক্ষেত্রফল পাবো এই সিলিন্ডার বা পাইপটি। এরপরে আমরা এখানে 2 পাই আর এইচ আমরা কমন নিয়ে নিলাম, এখানে 2 পাই আর এইচ, তাহলে এখানে থাকে এইচ প্লাস হচ্ছে আর। এখন আমাদের সবগুলোর মান জানা আছে, এখানে 2 পাই এর মান বসাই দিলাম, তারপরে আর এর মান এখানে বসাই দিলাম, এরপরে ইনটু দিয়ে হচ্ছে এইচ প্লাস হচ্ছে আর এর মান। তাহলে আমরা সবগুলো মান হচ্ছে এগুলো গুণ করে দিব, তারপরে এই দুটা যোগ করে সেই মানের সাথে গুণ করে দিলে আমরা এত বর্গ সেন্টিমিটার প্রায় পেয়ে যাবো আর কি। এখানে 7822.305 এত বর্গ সেন্টিমিটার। কখনো কখনো এই অ্যান্সার গুলোতে, উত্তরগুলোতে আমাদের হয়তো একটু দশমিক বিন্দুর আগে অথবা দশমিক বিন্দুর পরে খুবই অল্প তারতম্য ঘটে আর কি, বা ঘটতে পারে। এটা বিশেষ করে নির্ভর করে পায়ের মানের উপর। তো তার জন্য এটা বড় ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না, বিশেষ করে যদি দশমিকের পরে কোনো সংখ্যার একটু তারতম্য ঘটে, এর জন্য কোনো বিষয় আমরা মনে করব না আর কি, যেটা অনেক বেশি বড় বিষয় আর কি।
তাহলে এই ছিল আমাদের 16 নম্বর অঙ্ক। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। এরপরে আমরা যাব এর চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ বলবো, সেটি হচ্ছে অঙ্ক নাম্বার আমাদের 17। এবার চলে যাচ্ছি 17 নম্বর অঙ্কতে। তাহলে এরপর অঙ্ক নাম্বার আমাদের 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্কের যে মূল থিমটা, এটা আমরা একটু আগে ভালো করে দেখব, পড়ব। যদি এখানে উঠানো আসলে সম্ভব হয়নি আর কি, সেক্ষেত্রে আমাদের এখানে বলা ছিল কোশ্চেনটাতে যে একটি লোহার ভিতরের এবং বাহিরের ব্যাস যথাক্রমে এখানে 12 এবং 14 সেন্টিমিটার ছিল। একটা লোহার বাহিরের ব্যাস এবং ভিতরের ব্যাস, অবশ্যই ভিতরের ব্যাসটা ছোট হবে, বাহিরের ব্যাসটা আমাদের বড় হবে। আচ্ছা, তারপরে সেখানে বলা ছিল যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 সেন্টিমিটার হলে ওই পাইপে কি পরিমাণ লোহা ব্যবহার করা হয়েছে। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন বলা ছিল 7.2 গ্রাম হলে ওই পাইপে কি পরিমাণ লোহা ব্যবহার করা হয়েছিল বা ব্যবহৃত হয়েছিল। তাহলে আমাদের যেটা দেওয়া আছে যে লোহার পাইপের ভিতরের ব্যাস হচ্ছে ডি ধরেছি, এখানে ডি তে ডায়ামিটার হয়, ডি ইকুয়াল আমাদের 12 সেন্টিমিটার। এরপরে পাইপের বাহিরের ব্যাস ডি1 ধরেছি, এখানে ইকুয়াল হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে পাইপের ভিতরের এবং বাহিরের ব্যাসার্ধ আমরা বের করে নেব সেখান থেকে। অর্থাৎ পাইপের লোহার পাইপের ভিতরের ব্যাসার্ধ আর ইকুয়াল এখানে 12/2 সেন্টিমিটার সমান 6 সেন্টিমিটার, এবং হচ্ছে লোহার পাইপের বাহিরের ব্যাসার্ধ R1 এটা ধরেছি, যেহেতু এটাকে R দ্বারা প্রকাশ করেছি সুতরাং এটাকে R1 দ্বারা প্রকাশ করলাম। তাহলে R1 ইকুয়াল আমাদের 14/2 এত সেন্টিমিটার সমান 7 সেন্টিমিটার। এখানে কথাটার অর্থ হচ্ছে দেওয়া আছে এটা, যে এখানে দেওয়া রয়েছে পাইপের উচ্চতা h ইকুয়াল 5 মিটার সমান হচ্ছে 5 গুণন 100 এত সেন্টিমিটার সমান 500 সেন্টিমিটার। তাহলে অতএব সম্পূর্ণ পাইপের লোহার আয়তন, সম্পূর্ণ পাইপের লোহার আয়তন, এখানে কথাটি হবে হচ্ছে সম্পূর্ণ পাইপের লোহার আয়তন, সম্পূর্ণ পাইপের লোহার আয়তন। আচ্ছা, অবশ্য এটি রাখলে আমাদের ভুল হয় না অ্যাকচুয়ালি। সম্পূর্ণ পাইপের আয়তন অর্থাৎ যে পাইপটা আমাদের ছিল, যে পাইপটা ছিল সেই পাইপটার সম্পূর্ণ অংশের আয়তনের ভিতরে ফাঁপা অংশ যেটা আছে সেটা, এবং এখানে যে পরিমাণ লোহা ব্যবহার করা হবে সেটা সহ আয়তন। তাহলে পাই R1 স্কয়ার h, অর্থাৎ যেটা বহির ব্যাসার্ধ ছিল আমাদের, বাহিরের ব্যাসার্ধ সেটা অনুসারে এখানে সূত্র হবে। তাহলে এত ঘন সেন্টিমিটার সমান হচ্ছে আমাদের এখানে পায়ের মান, আর এর মান এবং হচ্ছে এইচ এর মান আমরা প্রয়োগ করলাম আর কি, প্রয়োগ করে গুণ করে দিলে এত পাচ্ছি আমরা। এখানে 76, 96, তারপর হচ্ছে 9.2 এত ঘন সেন্টিমিটার। এরপর পাইপের ভিতরের অংশের আয়তন, শুধুমাত্র এটাকে যদি একটা পাইপ আমরা কল্পনা করি বা ধরি, তাহলে সেই ক্ষেত্রে এর ভিতরের ফাঁপা অংশ যেটা আছে তার তো একটা আয়তন আছে, একটা জায়গা দখল করে নিচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে পাইপের ভিতরের অংশের আয়তন এখানে পাই আর স্কয়ার এইচ, অর্থাৎ ভিতর অনুসারে এখানে ব্যাসার্ধ আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে আর এর মান এখানে বসাইলাম আমরা, পাই এর মান বসালাম, তারপর আর এর মান বসাচ্ছি, তারপরে হচ্ছে এইচ এর মান বসালাম, গুণ করে আমরা এত ঘন সেন্টিমিটার পাচ্ছি। এককটা এখানে হবে হচ্ছে ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব। তাহলে পাইপে ব্যবহৃত লোহার আয়তন। এবারে এই পাইপে কি পরিমাণ লোহা ব্যবহার করা হয়েছে, যেমন এটা প্লাস্টিক দ্বারা গঠিত, তাহলে সেক্ষেত্রে একটু একটা পুরুত্ব রয়েছে। তাহলে এই কি পরিমাণ প্লাস্টিক ব্যবহার হয়েছে সেটা আমরা পাবো আর কি, সম্পূর্ণ অংশের আয়তন থেকে ভিতরের ফাঁপা অংশ যেটা রয়েছে তার আয়তন যদি আমরা বের করি, তাহলে এখানে কি পরিমাণ এটা ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এখানে প্লাস্টিক ব্যবহার হয়েছে সেটা আমরা পাবো আর কি। তাহলে তার আয়তন পাবো আমরা এখানে 20,420.4 ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব এখানে। তাহলে পাইপের মোট লোহার ওজন, এখন এই পাইপে কি পরিমাণ লোহা ব্যবহার করা হয়েছে, যেহেতু ওজন অনুসারে আসবে এখানে মোট লোহার ওজন আর কি, যেহেতু 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে 7.2, তাহলে এততে আমাদের কত হবে, দুটা মান ডিরেক্টলি গুণ হয়ে যাবে। তাহলে গুণ করে দিলে এত গ্রাম পাচ্ছি, গ্রামকে 1000 দ্বারা ভাগ করলে কেজি হয়ে যাচ্ছে এখানে, তাহলে সমান হচ্ছে এত কেজি প্রায় আর কি। এটি হবে অ্যান্সার, যে এই পাইপে আমাদের যে লোহা ব্যবহার করা হয়েছে তার ওজন ছিল 147.027 এত কেজি প্রায়। এই হচ্ছে আমাদের এই 17 নম্বর অঙ্কটি। তাহলে এরপরে আমরা চলে যাব অঙ্ক নাম্বার আমাদের
সৃজনশীল অঙ্ক 18 নম্বর অঙ্কতে। তাহলে এবার আমরা যাচ্ছি 18 নম্বর অঙ্কতে। এই 18 নম্বর অঙ্ক একটি ফুললি সৃজনশীল অঙ্ক। তাহলে শুরুতে অঙ্কগুলোর উদ্দীপক থেকে অঙ্কগুলোর কথা আগে আমরা জানবো বা ভালো করে একটু পড়ে নেব, তারপরে আমরা তার সমাধানে যাব আর কি। তাহলে এখানে অঙ্কর যে উদ্দীপকের কথা রয়েছে সেটি হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ হচ্ছে 5 মিটার। ওই আয়তাকার ক্ষেত্রকে পরিবেষ্টিত করে একটি বৃত্ত ক্ষেত্র অঙ্কন করা হলো বা একটি বৃত্তাকার ক্ষেত্র তৈরি করা হলো। আচ্ছা, এবং হচ্ছে যেখানে আয়তাকার ক্ষেত্র দ্বারা অনধিকৃত অংশে ঘাস লাগানো হলো। তাহলে আমরা এই চিত্রটা দেখলে আসলে এখান থেকে অনুভব করতে পারবো যে আমাদের এ বি সি ডি এটা একটা আয়তক্ষেত্র বা আয়তাকার ক্ষেত্র। এই আয়তক্ষেত্রকে কেন্দ্র করে পরিবেষ্টিত করে আমরা একটা বৃত্তক্ষেত্র বা বৃত্তাকার ক্ষেত্র অঙ্কন করেছি বা তৈরি করেছি। আচ্ছা, আয়তের বাহিরে যে অংশগুলো চলে গিয়েছে সেই অংশটা হচ্ছে অনধিকৃত বলা হয় এখানে, অনধিকৃত। তাহলে এই অনধিকৃত অংশে ঘাস লাগানো হয়েছে, এই অংশগুলোতে ঘাস লাগানো হয়েছে। আচ্ছা, এবং ক নম্বর কোশ্চেনে চেয়েছে যে উপরের তথ্যের ভিত্তিতে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্রটি আঁকো। বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করো। প্রতি বর্গমিটার ঘাস লাগাতে 50 টাকা খরচ হলে মোট খরচ নির্ণয় করো। তাহলে এই হচ্ছে আমাদের উদ্দীপক এবং উদ্দীপকের কথা। তাহলে উদ্দীপকের কথা হচ্ছে যে আমাদের একটি আয়তাকার ক্ষেত্র রয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, প্রস্থ হচ্ছে 5 মিটার। এই আয়তাকার ক্ষেত্রকে পরিবেষ্টিত করে একটি বৃত্তক্ষেত্র অঙ্কিত হয়েছে এবং বৃত্তক্ষেত্রে যে অনধিকৃত অর্থাৎ আয়তাকার ক্ষেত্র বাদ দিয়ে বাহিরে যে অংশটা চলে গেছে সেই অংশগুলোতে ঘাস লাগানো হয়েছে। তাহলে ক নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে সংক্ষিপ্ত বর্ণনা সহ এই চিত্রটি অঙ্কন করতে হবে বা আনুপাতিক চিত্র অঙ্কন করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ক নম্বর কোশ্চেনে চলে আসলাম। এখানে মনে করি এবিসিডি একটি আয়তক্ষেত্র যা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে অঙ্কিত হয়েছে। তাহলে এ বি সি ডি এটা একটা আয়তক্ষেত্র। এই ক্ষেত্রে এসি এবং বিডি কর্ণকে এখানে কেন্দ্র করে আমরা ও কেন্দ্র দিয়েছি, এই বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তক্ষেত্র অঙ্কন করেছি আর কি। তাহলে যার দৈর্ঘ্য এবি সমান ডিসি, দৈর্ঘ্য হচ্ছে এবি সমান ডিসি সমান 12 মিটার এবং প্রস্থ এডি সমান বিসি সমান হচ্ছে 5 মিটার। আচ্ছা, এটি হচ্ছে আমাদের সংক্ষিপ্ত বর্ণনা সহ ক নম্বর কোশ্চেন। এবার খ নম্বর কোশ্চেনে এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবি শুধুমাত্র একটা নিয়েছি আর কি, এর দৈর্ঘ্য এবি ও যা ডিসি হতে। তাহলে এবি ইকুয়াল 12 মিটার, প্রস্থ বিসি ইকুয়াল 5 মিটার এবং আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ব্যাস, বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস। তাহলে এখানে কি বলা হলো, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যা ওই বৃত্তাকার ক্ষেত্রের ঠিক ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে তাই। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস। এবার আমরা আসি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি সূত্র √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস হচ্ছে প্রস্থ স্কয়ার। সেখান থেকে দৈর্ঘ্যের মান এবং প্রস্থের মান আমরা এখানে প্রয়োগ করলাম। তাহলে 12 তার উপর স্কয়ার 144 প্লাস 5 তার উপর স্কয়ার এখানে 25 যোগ করে দিলে 169, এর বর্গমূল হচ্ছে আমাদের 13। তাহলে আমাদের বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস হচ্ছে 13 মিটার, অর্থাৎ এসি এর দৈর্ঘ্য যেটা সেটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের এখানে 13 মিটার পাচ্ছি। এবার গ নম্বর কোশ্চেন। তাহলে গ নম্বর কোশ্চেন আমাদের বলছে যে অনধিকৃত অংশে ঘাস লাগাতে যদি প্রতি বর্গ মিটারে 50 টাকা খরচ হয় তাহলে মোট কত টাকা খরচ আসবে। তাহলে আমরা আগে অনধিকৃত অংশের ক্ষেত্রফলটা আমাদের বের করে নিতে হবে। খুবই সহজ কথা আর কি এটা, কারণ সম্পূর্ণ বৃত্তের অংশ ক্ষেত্রফলের অংশ থেকে যদি আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ করে দেই, বাদ দেই, তাহলে আমরা যে অংশটুকুতে ঘাস লাগানো হয়েছে তার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে খ হতে প্রাপ্ত বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস এখানে দিয়ে দিলাম বা খ থেকে প্রাপ্ত নিলাম যে খ হতে প্রাপ্ত বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস 13 মিটার, অর্থাৎ বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ 13 কে 2 দ্বারা ভাগ, তাহলে 6.5 মিটার। অর্থাৎ বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। আর মান এখানে প্রয়োগ করলাম এবং আমরা এত মিটার স্কয়ার পাচ্ছি, অর্থাৎ হচ্ছে বর্গ মিটার। আবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ছিল আমাদের 12, প্রস্থ হচ্ছে আমাদের 5। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান হচ্ছে
60 মিটার স্কয়ার অর্থাৎ বর্গমিটার। তাহলে অনধিকৃত অংশের ক্ষেত্রফল, যে অংশগুলোতে এই যে এরকম আমি ডট দিয়েছি একটু, সেই অংশগুলোর হচ্ছে ক্ষেত্রফল আমরা পাচ্ছি বিয়োগ করে দিলে। তাহলে আমাদের সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তের অংশের ক্ষেত্রফল থেকে যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে অনধিকৃত অংশের ক্ষেত্রফল। তাহলে এখন যেহেতু কোশ্চেনে বলা ছিল যে প্রতি বর্গমিটারে বা 1 বর্গমিটারে খরচ হয় এখানে 50 টাকা, তাহলে এত বর্গমিটারে কত টাকা খরচ হবে, এই 50 এর সাথে সংখ্যাটা গুণ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 36 দশমিক হচ্ছে 63 এত টাকা। মোটামুটি ভাবে প্রায় লেখা যেতে পারে, না লিখলে কোনো সমস্যা নেই। এই টাকা হবে এটার বইয়ের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা পুরোপুরি অঙ্কটা বুঝতে পেরেছো আর কি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।